অপরূপ সুন্দরী তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। তিস্তার পশ্চিম পার তরাই আর পূর্ব পার ডুয়ার্স নামে পরিচিত। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ডুয়ার্সের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম আলিপুরদুয়ার জাংশনে। আলিপুরদুয়ার থেকে সরকারি বাসে বক্সা রোড, বক্সা রোড থেকে ডান দিকের রাস্তা চলে গেছে জয়ন্তীর দিকে, আর বাদিকের রাস্তাটি গেছে সান্তালাবাড়ি। আমরা এখান থেকে প্রথমে যাব 5 কিলোমিটার দূরে সান্তালাবাড়ি। সান্তালাবাড়ি থেকে ট্রেক করে যাব বক্সা ফোর্ট। বক্সা ফোর্ট থেকে রাস্তা চলে গেছে আরও উত্তরে পাহাড়ের গা ঘেঁষে একেবারে ভুটান অঞ্চলে। লেপচাখা, তাসিগাঁও, চুনাভাটি, রোভার্স পয়েন্ট এগুলো সবই ট্রেকিং রুট। বক্সা রোড থেকে সান্তালাবাড়ি পর্যন্ত জিপ ভাড়া পাওয়া যায়, আবার শেয়ারেও আসতে পারেন। এই হলো সান্তালাবাড়ি এলাকা। এখন সান্তালাবাড়ি থেকে আরও 2.5 কিলোমিটার পথ জিপেই যেতে হয়। আগে জঙ্গলে প্রবেশের জন্য মাথাপিছু 150 টাকা লাগত, এখন তা তুলে দেওয়া হয়েছে। তবে প্রত্যেককে আইডেন্টিটি দেখিয়ে এন্ট্রি পাস করাতে হবে। সান্তালাবাড়ির এই ট্যাক্সি স্ট্যান্ডকে ঘিরেই রয়েছে বেশ কয়েকটি হোমস্টে এবং হোটেল। সপ্তাহে মাত্র একদিন মঙ্গলবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত একটাই বাজার বসে এখানে। ট্যাক্সি স্ট্যান্ড লাগোয়া এই বাজারটি থেকে সব ধরনের সামগ্রী পাওয়া যায়। আশপাশের 14টি গ্রাম থেকে লোক আসে এইখানে বাজার করতে। আলিপুরদুয়ার থেকে এর দূরত্ব 30 কিলোমিটার। সান্তালাবাড়ি একসময় কমলালেবুর জন্য বিখ্যাত ছিল। সান্তালা কথার অর্থ কমলা, আর বাড়ি অর্থে অঞ্চল। সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট পর্যন্ত 2.5 কিলোমিটার পথ। এই পথটুকু আমরা গাড়িতেই যাচ্ছি। 0 পয়েন্টের পর থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। আলিপুরদুয়ার জংশনের পর থেকে রাজা ভাত খাওয়া হয়ে আমরা যে পথে এখন চলেছি সেই পথগুলি পুরোটাই বক্সা ফরেস্টের অন্তর্গত। 0 পয়েন্ট থেকে যাত্রী নামিয়ে ট্রেকার ফিরে আসছে। পথের সৌন্দর্য দেখে ড্রাইভারকে বললাম গাড়ি থামিয়ে আমরা খানিকটা হেঁটে চলি। উনি আমাদের নিষেধ করলেন যে এই পথে হাঁটা যায় না, যে কোনো মুহূর্তে বন্য পশু রাস্তার ওপর চলে আসতে পারে। এই অঞ্চলগুলো বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। বক্সা রোড থেকে সান্তালাবাড়ি 5 কিলোমিটার, আর সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট 2.5 কিলোমিটার, মোট 7.5 কিলোমিটার পথ আমাদের গাড়িতে আসতে হলো। যাতায়াতে মোট 15 কিলোমিটারের জন্য আমাদের ভাড়া দিতে হয়েছিল 800 টাকা। এই হলো 0 পয়েন্ট। এখান থেকে আমরা হাঁটতে শুরু করব। জিরো পয়েন্ট থেকে মাত্র 200 মিটার ওপরে উঠলেই পেয়ে যাব ভিউ পয়েন্ট।
এখান থেকে বক্সার পাহাড় শ্রেণী খুব সুন্দর দেখায়। নদী দূরে দেখা যাচ্ছে, আর এটা হলো বালা নদী ঘুরে যাচ্ছে, আর এটা হলো বক্সা নদী। আওয়াজটা পাচ্ছেন? কেমন লাগছে জায়গাটা বলো? খুব সুন্দর। সবাইকে আসতে বলবে না বলবে না? অবশ্যই বলবো। আর আমাদের যে গাইড শিবুদাকে বলবে? হ্যাঁ, শিবুদার কথাও বলে দেবো যে এসে আর ওনার প্রেম সঙ্গে প্রেম যোগাযোগ করতে। ড্রাইভার যে প্রেম আমাদের, হ্যাঁ, তাকেও গাড়ি বলবে। ড্রাইভার প্রেমও থাকবে। ওদের ফোন নাম্বারও দিয়ে দেবো আমি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। হচ্ছে ফরেস্ট গভর্নমেন্ট থেকে হ্যাঁ। আমরা ট্রেনিং করে গাইড করছি আমরা। আচ্ছা, আমরা নিজে অন্যকে লাগাইতে পারবেন না। ওরে জিজ্ঞাসা করলে আমাদের আই guide কার্ড জিজ্ঞাসা করবে। শিবুদা, আই কার্ড না থাকে ফরেস্ট তো আমাকে অফিসে ফরেস্টের রেজিস্টার্ড গাইড। ফরেস্টার গাইডার। ওনারা আছে। আমাদের বন দপ্তরের গাইড ছিল এই শিবু ছেত্রী। একজন স্থানীয় গাইড রাখা বাধ্যতামূলক না হলেও একজন গাইড থাকলে অবশ্যই সুবিধা হয়। শুধু পথ চিনিয়ে নিয়ে যাওয়ার জন্যই নয়, এই অঞ্চলে চলতে চলতে গাছপালা, পশু পাখি এবং মানুষজনের সাথে আলাপচারিতার জন্য দরকার পড়ে। ও কন্টিনিউয়াস হ্যাঁ হ্যাঁ, খাও। দাঁড়া। টোটোলা বলে এর ফুল হয়, মানে এটা ফল হয়েছে, আর এই ফুলটা সবজি খাওয়া যায়। এই তো সাইজের গাছ। আচ্ছা, কি রঙের? সাদা? সাদা সাদা, হলুদ হলুদ, আর আপনার ভিতরের সাইডে দিকে একটু ঠিক আছে। কলিজি টাইপের। গ্রামটার কি নাম বললেন? সদর বাজার গ্রাম এটা। সদর বাজার গ্রামে। এখানটা সব নেপালি থাপা জাতীয় আছে, আচ্ছা, থাপা মঙ্গল। আর উপরের দিকে পাহাড়ের দিকে একটু আগের দিকে ভুটিয়া জনজাতিরা আছে, আচ্ছা। যারা যুদ্ধবন্দে যারা পালিয়ে গেছে ভুটানে যারা রয়েছে তাদেরই বংশরা এখানে ভুটিয়া জনজাতিরা থাকে। এটা পাহাড়ে ছোট মোটো গ্রাম নিয়ে 14টা গ্রাম আছে। 14টা গ্রাম। আচ্ছা, এদেরই তো জল। সোর্স অফ ইনকাম মানে পর্যটকরা আসলে পরে এইটাই সোর্স অফ আর ইনকাম কিছু আছে। নেই? আর চাষবাস কোনো কিছু হয় না? চাষবাস হয় না, অল্প অল্প কমলা লেবু হয় এখন তো, আর তাও একবার ফল দিলে গাছগুলো শুকিয়ে হলুদ হয়ে মরে যায়। মানে ওষুধ জিনিসপত্র দিতে হবে গাছগুলো হ্যাঁ, হবে না, নতুন গাছ হ্যাঁ। লাগাতে হবে। নতুন গাছ লাগালেও একবার ফল দিলে মরে যায়। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগের মতন ওয়েদারটা নেই, হুম, সেই জন্য। আচ্ছা। আর কেউ এখন কি ডিফেন্সে গরম? চাকরি করেন, কেউ ফরেস্টের ডিএলএ কাজ করেন, কেউ গাইড পোর্টার, এই ছোট মোটো হোমস্টে নিয়ে এইগুলোই নিয়ে চলে। এটাই। আর ডিফেন্স যারা চাকরি করে তারা তো ধারে কাছে নেই, দূরেই থাকে। এখানে বাড়িতে আছে। এখানে বাড়ি আছে, এখানে থাকেন, দূরে থাকেন, বছরে Duty একবার, দূরে, হ্যাঁ, হ্যাঁ, বছরে duty একবার দূরে। আসেন। এই অঞ্চলটা হলো সদর বাজার এলাকা। ইনি হচ্ছে ইন্দ্রশঙ্কর থাপা, যে হোমস্টে আছে এখানটায়। হ্যাঁ। উনি যে ভালো গান টান রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ধরনের গানগুলো। এই রাস্তাটা 1993-তে একটা ল্যান্ডস্লাইড হয়, বৃষ্টি খুব হয়েতে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, তারপর থেকে এই রাস্তাটা বন্ধ। এই রাস্তাটা পুরানা রাস্তা ছিল, আগে ব্রিটিশরা ইংরেজরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন বলে, আর এই রাস্তা দিয়ে স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে এসে এই বক্সাপটে বন্দি করে রাখতেন বলে। আর আগে যে লোকজন
এটাই যাতায়াত করতেন। যত পর্যটকরা ছিলেন ওনারা এই রাস্তায় ব্যবহার করতেন। একবারে সান্তালাবাড়ি থেকে ট্রেক করে উঠতে লাগতো। আচ্ছা। তারপরে থেকে এই ওই সাইডে 0 পয়েন্টের রাস্তাটা হয়েছে নতুন 94 থেকে 1994 থেকে। আচ্ছা। এখানটা একটা দোবানা হোমস্টে আছে, এখানটাও থাকতে পারেন, শান্ত প্রিয় জায়গা। नमस्ते माइजू माटी जान गया जय बोले ना बताओ तुम्हारा কত লোক এতো হ্যাঁ 12 মাস থাকে জলটা কোনোদিন শুকায় না। এটা নাম হচ্ছে ধোবি খোলা। ধোবি খোলা। কেন ধোবি খোলার নাম রয়েছে কি এটার মধ্যে আপনার আগে যে লামারা টিবিটেনরা বক্সাফোর্টের রিফিউজি হিসাবে ছিলেন, ওনারা কাপড় টাপড় চান টান করতে আসতেন, সেই জন্য এটা ধোবি খোলা রয়েছে নাম। আচ্ছা। এনারা বাজার করে উঠছেন আজকে হাটবার মঙ্গলবার। হ্যাঁ হাঁটে গেছিল ধোবি খোলা। ধোবি। এটা সবাইকে এটা পুরনো রাস্তা। ব্রিজটা ক্রস করার পরে এই পুরানা রাস্তা। এখন এটা অরিজিনাল ব্রিটিশ পিরিয়ডের রোড রাস্তা। যেটা হ্যাঁ। বললো ওইখানে হ্যাঁ এটা একটা জাইন ছিল। এটা দিয়েছিল। বাস নিচে তো চিন্তা নেই, ঠিক আছে আমি থেকে কত কিছু আছে থাকার জায়গা। না না বাস না বাবু আগে ওই নামটা শোন। স্কারলেট মিনিভ্যান। ও স্কারলেট। দূরবীন কিনে পয়সা দিয়ে রেখে আসা। এখানটা বিখ্যাত হলো হর্নবিল, গ্রেট হর্নবিল, ইন্ডিয়ান হিমল্যান্ড গ্রেট হর্নবিল, রিড হর্নবিল, রূপাসনিক হর্নবিল, অরিয়েন্টাল পাইট হর্নবিল, এই 4টা প্রকারের আছে। এইখানে কোন কোন পাখিগুলো পাওয়া যায়? এখানটা বিখ্যাত পাখি যে হইলো আপনার বেশিরভাগ খুঁজতে আসেন গ্রেট হর্নবিল আর রূপাসনিক হর্নবিল আর আপনার হলো অরিয়েন্টাল পাইট হর্নবিল আর রিড হর্নবিল। আচ্ছা। অ্যাকচুয়ালি অরিয়েন্টাল পাইট হর্নবিল তো নিচে সমতল দিকেও পাওয়া যায় কিন্তু কমন মতন, কিন্তু টাফ হইলো রিত আর রুফাস পাইতে খুব টাফ হয়। আচ্ছা। অনেক সময় ধৈর্য ধরে ওনাদেরকে বাটিং করতে হয়। দেখো ফুলঝাড়ু গাছ, এগুলো গাছে গাছে ফলছে, এইগুলোই ঝাড় দেওয়া হবে। এই যে দেখিয়ে দিল আমাদের গাইড। টাকা আজকে উঠিয়ে ফেলেছি বাবা। হিন্দিতে বলুন। দাদা বলে দিন। কি বলছে কি? হ্যাঁ, একটু রেস্ট করে না আমি বলতেছি। না তুমি এই কথা বলছো না। ওইটার কথা বলতেছি। হ্যাঁ বুঝেছি। জঙ্কা ভুটানে জঙ্কা। জঙ্কা আমি ভুটান গেছি তো, আমি ভুটান গেছি। হ্যাঁ গেছি না। আমি वो 1992 से। हाँ भूटान का राजा सब उधर से देखा उधर। नहीं नहीं आपा का पेट में है, आमा का पेट में नहीं है। पेट में भी नहीं था। नहीं था, हाँ। आपा का पेट में था। आपा का पापा का पेट में था। नहीं नहीं मामा 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 का पेट में नहीं था। मामा मामा का पेट में था। नहीं नहीं। नाइस मीट टू यू। हाँ है थैंक यू। हाँ।
সেই ঝাড়ু গাছ। আমরা যেমন ওম নমঃ প্রেমে হো, আচ্ছা। ওম নমঃ শিবায় বলি, হুম, যে লেখা আছে এটা ঘুরাইতে লাগবে। হুম। কি ওং মণিপদ্মে নমঃ, না না, ওম মণিপদ্ম হুম না। ওম নমঃ প্রেমে হো, ওং নমো পেমেহু। এটা কি ভাষায় লেখা? এটা জংখা ভাষা, জঙ্গা ভাষায় লেখা। জংখা ভাষাতে লেখা। জংখা। আমরা এসে পৌঁছলাম বক্সা ফোর্টে। পূর্ব ভারতের প্রাচীনতম দুর্গগুলির মধ্যে একটি বক্সা দুর্গ। 1650 সালের পর তিব্বতের সম্রাট সোং সিন গাম্পো এই বক্সার দুর্গটি প্রতিষ্ঠা করেন। সিল্ক রুটের রক্ষণাবেক্ষণের জন্য এই দুর্গটিকে একসময় ব্যবহার করা হতো। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবীকে এখানে বন্দি করে রাখা হতো। এখানকার বন্দিরা রবীন্দ্রনাথকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তাদের কষ্টের কথা। তিনিও বিপ্লবীদের উত্তর দিয়েছিলেন। এই সেই লেখা। ভুটান রাজারাই এই দুর্গ দীর্ঘকাল ধরে ব্যবহার করত। 1865 সালে ভুটান ও ব্রিটিশদের মধ্যে দ্বিতীয় ডুয়ার্সের যুদ্ধের পর বক্সার এই দুর্গটি ব্রিটিশ ভারতের অধীনে আসে। এটা ছিল আপনার জেলার অফিসারের অফিস রুম। আচ্ছা। এখানটা এটা মার্বেল স্টেন দিয়েছিল আগে সুন্দর করে ব্রিটিশ পিরিয়ড। এই রুমটা হলো আপনার ফায়ার প্লেস। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সরকার এই দুর্গটিকে ব্যবহার করত একটা ডিটেনশন ক্যাম্প হিসেবে। বহু স্বাধীনতা সংগ্রামী বন্দী থাকতেন এই দুর্গম পার্বত্য উপত্যকার এই বন্দিশালায়। অনেকের মতে আন্দামানের সেলুলার জেলের পর এটিই ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত ও দুর্গম স্থানে অবস্থিত কারাগার। খুব উঁচু দরের বন্দীদের নাকি এই ঘরগুলিতে বন্দি করে রাখা হতো। স্বাধীনতার পর 1950 সালে চীন তিব্বত দখল করে নিলে বহু শরণার্থী এই অঞ্চলে উপস্থিত হন। সেই সময় পরিত্যক্ত দুর্গটি শরণার্থীদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হতো। এটা ছিল ব্রিটিশ পিরিয়ডের হ্যালিপ্যাড। ইন্ডিয়া পিরিয়ডে করেছে লং টেনিস কোর্ট। হ্যাঁ, এটা ব্রিটিশ পিরিয়ডের জেলখানা। এই সাধারণ স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখতেন এই জেলখানার মধ্যে। ওইখান থেকে বাইর করে এই হেলিপ্যাডে গিনতি করে কোড়া চাবুক দিয়ে পিটাই পিটাই খুব অত্যাচার করে চুনসুরকি দিয়ে পাঁচিল করাইতে লাগাইতে হবে। বিনা বিচারে বন্দি করে রাখার জন্য পাহাড়ের ওপরে দুর্গম এই অঞ্চলটি বেশ সুন্দর বেছেছিল ইংরেজরা। বিভীষিকাময় কয়েদখানা আজকের পর্যটন কেন্দ্র। কাছেই দুটি গ্রাম লেপচাখা ও তাসিগাঁওতে অনেকগুলি হোমস্টে রয়েছে, ওখানেও থাকতে পারেন। আর নিচের দিকে রয়েছে গুঞ্জন হোমস্টে, এখানেই আমরা একটু মোমো খেয়েছিলাম। এই হোমস্টের মালিক কি বলছে একটু শুনুন। হ্যাঁ, আমার হোমস্টের নামটা হচ্ছে গুঞ্জন। এটা হচ্ছে বক্সা ফোর্টে প্রথম হোমস্টেটাই আমার। তারপরে একটা রুমের মধ্যে ডাবল বেড আছে, 5 জন 6 জন থাকতে পারে। আর রুমের হিসাবে থাকলে পরে
রুমের রেন্ট হচ্ছে 1200 টাকা, আর খাওয়া আলাদা হবে। তারপরে প্যাকেজে থাকলে পরে পার হেড 1000 টাকা করে। এটাই। আর এমনি শুধু খাওয়া দাওয়ার খরচা কীরকম হয়? খাওয়া দাওয়া খরচা রুমে যদি 1200 টাকা দিয়ে কেউ থাকলে পরে 4-5 জন থাকলে পরে একজনের উপরে প্যাকেজে 600 টাকা হবে খাওয়াটা খালি প্যাকেজ দিবে 600 টাকার মধ্যে। আচ্ছা, আর রুম হচ্ছে গিয়ে 1000 টাকা, হ্যাঁ, আর খাওয়া থাকা রুম হলে পরে একসাথে একজনের 1000 টাকা। 1000 টাকা। ঠিক আছে। এটা কি নতুন হয়েছে নাকি না চেঞ্জ না, হবে? এটা 6 সাল হয়ে গেল রানিং। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আবার হাঁটতে হাঁটতে সেই জিরো পয়েন্টে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা চলে যাব বক্সা রোড। আমাদের গাইড শিবু ছেত্রীকে দিয়েছিলাম 500 টাকা। এই বক্সা রোড থেকেই বাস যাবে জয়ন্তীর দিকে। আলিপুরদুয়ার থেকে সারাদিনে 2টো বাস জয়ন্তীতে যায় এই বক্সা রোড হয়ে। আলিপুরদুয়ার থেকে সকাল 7টা ও দুপুর 2টোয় বাস দুটি ছেড়ে এখানে এসে আবার জয়ন্তীতে পৌঁছায়। দুপুর 2:30 থেকে 3টের মধ্যে বাস এখানে আসার কথা জয়ন্তীতে যাওয়ার। আমরা 3 জন ছাড়া আর কোনো যাত্রী নেই দেখছি। বক্সা রোড থেকে জয়ন্তীর দূরত্ব 7 কিলোমিটার। জয়ন্তীর রিভারবেডে পিকনিক করা বহুদিন নিষিদ্ধ। রিভারবেডে নেমে গাড়ি পার্কিং করাও অনুচিত কাজ। তবে ছোট মহাকাল ও বড় মহাকাল মন্দিরে যাতায়াতের জন্য আপনাকে জিপ ভাড়া করে এখান থেকে যেতে হবে। আমরা জয়ন্তীতে থাকবো না, আমরা ফিরে যাব আলিপুরদুয়ার। জয়ন্তী গ্রামের চারপাশটা একবার ঘুরে আমরা লাস্ট বাসে চলে যাব আলিপুরদুয়ার।